সত্যি বাপি, তোকে দেখে না আমাদের অবাক লাগে। তুই অত বড় লোকের ছেলে হয়েও আমাদের মতো বস্তির ছেলেদের সঙ্গে সঙ্গ দিস। হ্যাঁ, বড় লোক। তবে জানিস কি, পয়সার দিক থেকে বড় লোক হতে চাই না রে। আমি চাই মনের দিক থেকে বড় লোক হতে। সাব্বাস বাপি, সাব্বাস। সাব্বাস। হ্যালো, আমি অরিজিৎ। আজকে আমরা আপনাদের জন্য স্বীকৃতির এই ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি রমেশ সরকারের একটা মিষ্টি গল্প, ছন্নছাড়া। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল বাপি, সুধা, তারিণী বাবু, হাবুল, বিষ্টু। গল্প পাঠে আমি অরিজিৎ, গল্পের সূত্রধর অনিন্দিতা দাস এবং আমি অরিজিৎ। শুরু হচ্ছে ছন্নছাড়া। বছর 30 আগেও পাড়াগুলোতে পাড়া কালচার ছিল, আর ছিল রোয়াক। পাড়ার উঠতি থেকে পড়ন্ত যুবকেরা সেখানে আড্ডা দিত। সাথী ছিল চা, কাউন্টার করে খাওয়া সিগারেট, আর মাঝে মধ্যে টুকটাক তেলে ভাজা কি ঝালমুড়ি। ওয়াও মোমো বা মন জিনিস তখনও ভবিষ্যতের গর্ভে। রেস্তোরাঁ কালচার তখনও বাঙালির জীবনযাত্রায় প্রবেশ করেন। পাড়ার যুবকদের একটা করে ভালো নাম ছিল ঠিকই, তবে তারা হাবুল, বিষ্টু, বাপি নামেই পরিচিত ছিল। পাড়ার বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ বাড়ি, আগুন লাগা হোক বা মাঝরাতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, সব ব্যাপারেই রোয়াকের যুবকেরা ছিলেন অগ্রণী। উপদ্রব যে একেবারেই ছিল না তা নয়। পুজোর চাঁদার জন্য হুজ্জতি করা, এর ওর বাড়ি থেকে ফুল বা ফুলের গাছ চুরি করা, কারো পোষা মুরগি চুরি করে ফিস্টি করা, এসব লেগেই থাকত। পাড়ার খিটকেলে বুড়ো বুড়িদের রাগিয়ে দিয়ে মজা পাওয়ার বদভ্যাস অনেকেরই ছিল। কিন্তু সব মিলিয়ে হাবুল, বিষ্টু, বাপিরা ছিল পাড়ার এক একটা স্তম্ভ। পাড়াগুলো তাদের ছাড়া অচল ছিল। তারপর কালের স্রোতে অনেক পরিবর্তন এসেছে। পাড়া কালচার আজ বিলুপ্ত প্রায়। দেখতে পাওয়া যায় না আর পাড়ার রোয়াক। আর হাবুল, বিষ্টু, বাপিরা তারাও হারিয়ে গেছে কালের স্রোতে। আর এ যুগের হাবুল, বিষ্টু, বাপিরা কেউ এখন শুটবুট পরা চাকুরে, কেউ বা জোম্যাটো, সুইগি, অ্যামাজন বা ফ্লিপকার্টের ডেলিভারি বয়, কেউ কেউ আবার কাজের সন্ধানে চলে গেছে দূর দেশে। 9 মাসে 6 মাসে দেশে ফেরে। আড্ডা তো দূর, পাড়ার সবার নামই জানে না ভালো করে কেউ। বাড়ি বার কোথায় পাড়ায়? সব ভেঙে গড়ে উঠেছে সুসজ্জিত ফ্ল্যাট, আর সেই ফ্ল্যাটে আস্তানা গাড়ছে বহিরাগত বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা। তাদের টান নেই পাড়ার প্রতি। হাবুল, বিষ্টু, বাপিরা আর ফিরবে না কোনোদিনও। রাতের আকাশে তারার মতোই তারা মিলিয়ে গেছে কালের গহীন গর্ভে। আর হাবুল, বিষ্টু, বাপিদের মতোই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাঙালির আভিজাত্য ও সংস্কৃতি। নব্বই দশকের মাঝামাঝি পুরনো কলকাতার এক কাহিনী। পুরনো বনেদি বাড়ির একটা ছোট্ট রোয়াক। এই রোয়াকটায় বসে পাড়ার উঠতি থেকে পড়ন্ত যুবকেরা সকলেই আড্ডা মারে। সময় সকাল 11টা। পাড়ার মধ্যে দু একটা ফেরিওয়ালার গলার আওয়াজ পাওয়া যায়। শিশি বোতলওয়ালা, শিশি বোতলওয়ালা। চুল আছে চুল, চুল আছে চুল। केला केला 10 का 4, 10 का 4, केला केला।
একটু পরেই বাইরের দরজা খোলার আওয়াজ পাওয়া যায়। বাড়ির ভেতর থেকে সুধা জিজ্ঞাসা করে, বাবা, তুমি আবার কোথায় চললে? একটু পরেই তো খেতে দেব। বাড়ির বাইরেটায় রোয়াকের কাছ থেকে তারিণীবাবু বলেন, কোথায় আবার যাব? এইখানেই আছি। ছন্ন ছাড়ার দল এখনো আসেনি দেখছি। যাতে রোয়াকটায় বসে না ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারে, তার একটা ব্যবস্থা করতে হবে। সুধা, সুধা, যাই বাবা। এক বালতি জল নিয়ে আয় তো। জল কি হবে বাবা? কি আবার হবে? আমার মাথায় ঢালো। অত ছাড়াগুলোর আসার সময় হয়ে গেল। আমার রোয়াকটায় বসে 3-4 ঘন্টা এখন গুলতানি মারে। একেবারে অসহ্য হয়ে উঠেছি। কিরে, কি হলো? জলের বালতিটা নিয়ে আয় তাড়াতাড়ি। যাই বাবা। আরে দেরি করছিস কেন? নিয়ে আয়। সুধা জলের বালতিটা ভেতর থেকে নিয়ে এসে রাখে। এই নাও তোমার জলের বালতি। দে দে, রোয়াকটা এই সময় ঢেলে দি, নইলে ঘন্টা চারেক একেবারে কান মাথা ঝালাপালা করে দেবে। কেন বাবা, তোমার অসুবিধাটা কোথায়? পাড়ার ছেলেগুলো এখানে বসছে, বসুক না। বসুক না, তাতে কি তোমার কিছু সুবিধে হবে? হ্যাঁ, না, সে কথা বলছি না। তাহলে ওদের হয়ে ও কালতিটা করছিস কেন? আমাদের রোয়াকটায় বসলে তোমারই বা কি এমন ক্ষতি হচ্ছে শুনি? ক্ষতি মানে? আমাদের কতটা মানসিক শান্তি নষ্ট হচ্ছে তা জানিস? আমার তো বেশ লাগে। কত রকম টপিকস নিয়ে আলোচনা করে ওরা। তবে জানা যা, ওদের সঙ্গে বসে একটু আড্ডা দিয়ে যা। আমি কি সে কথা বলেছি নাকি? তবে এতে তোমার আপত্তি করবার কি আছে শুনি? সুধা, তুই এইসবের কিচ্ছু বুঝবি না। আর আপত্তি করবো নাই বা কেন? জানিস, মানসিক শান্তি ভঙ্গ করাটা একটা সোশ্যাল ক্রাইমের মধ্যে পড়ে। এতে তোমার কতটা মানসিক শান্তি নষ্ট হচ্ছে আমি জানি না বাবা। এই চুপ কর তো, ভাষণ দিতে হবে না। বালতির জলটা এই সময় ঢেলে দি, দেখি এবার কিভাবে আড্ডাটা মারে। তারিণীবাবু জলটা রোয়াকে ঢেলে দেয়। সুধা, ভেতরে চলে আয়, ভেতরে চলে আয়। হ্যাঁ, চলো চলো। দুজনে চলে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাপি, বিষ্টু আর হাবুল ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা নিয়ে আলোচনা করতে করতে রোয়াকের দিকে আসে। ওরা রোয়াকে বসতে যায়। কিরে, কেমন দিলাম? কেমন গোলটা মারলাম রে? হ্যাঁ 2-0। আরে এবারটা হয়ে গেছে আলাদা ব্যাপার। আগের কিরম হেরেছিলিস? ওসব পরের বার আসবি, কোনোবারে তো জিততে পারিস না। আগেরটা কে জিতেছিল চাঁদু 3-0 গোলে, এবারে 4টে দেবো। আরে আমরা সব বিদেশি ভালো ভালো প্লেয়ার এনেছি, যতবারই দেখাবে ততবারই হারবি। পরের বার ঘোড়া করে দেবো মাঠের মধ্যে, দাঁড়া না। ঠিক আছে, দেখা যাবে। এ কি রে, রোয়াকে আবার জল ঢেলে রেখেছে। কিরকম বেয়াদব লোক বলতো। এখন বসবো কি করে? ওটা মামদোবাজি পেয়েছে। রেগুলার একই ব্যাপার। আরে আমরা এখানে বসলে কি ওনার রোয়াকটা ক্ষয়ে যাবে? আমাদের একটা প্রতিবাদ করতেই হবে। লাইফে বেঁচে থাকতে হলে যে আড্ডার প্রয়োজন আছে, তা ওই খেঁকুড়ে বুড়োটাকে কিভাবে বোঝাবো বলতো? প্রতিবাদ করেই দেখ না কিরকম খেকিয়ে আসে। বলে কোনো লাভ নেই, রোয়াকটা ওনার, উনি যা খুশি করতে পারেন। যা খুশি মানে? বলিস কি রে হাবুল? তা বলে পাড়ার ছেলেদের কোনো অধিকার থাকবে না? কি আর করবার আছে, পা দিয়ে মুছে ফেলে যে যার বসে পড়তো। ধুর, আরে বসলেই তো পিছন ভিজে যাবে। তার চেয়ে বরঞ্চ গুপিদার চালায় গিয়ে বসি। তুই যা, ওখানে যা পচা ড্রেনের গন্ধ। তোর সব কিছুতেই না না কুচু। নে নে, জলটা সাফ করে বসে পড় দেখি। না, এবার থেকে ভাবছি একটা প্লাস্টিক নিয়ে আসবো। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। তিনজনে জল মুছতে শুরু করে এবং বসে পড়ে। এবার একটু শান্তি হলো। বিষ্টু, একটা বিড়ি দে তো। বিড়ি? আমার কাছে নেই। এই নেই মানে?
কাল রাতেই তো 1 বান্ডিল বিড়ি কিনলি, সব শেষ করে ফেলেছো না? আমাদের দিতে হবে বলে ঘরে রেখে এসছো চাঁদু? আরে না, মানে আরে মানে আর মানে করতে হবে না, যা দিলীপের দোকান থেকে নিয়ে আয়। দিলীপের দোকান? দিলীপের দোকানে 50 টাকা বাকি আছে, আর আমাকে ধার দেবে না। বলিস কি রে, ধার করে নেশা করছো চাঁদু? বাপি, তোর মতো তো আমাদের অবস্থা নয়, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। আবার সেন্টিমেন্টাল কথা। বিষ্টু ঠিকই বলেছে রে বাপি। বাপি, তুই তো আমাদের অবস্থা জানিস। কোনো রকমে সংসারটা চলে বস্তির ওই এক চিলতি ঘরে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আমার মাইন্ডটাকে আপসেট করে দিস না তো। এই রোয়াকের আড্ডাটা আছে বলেই আমরা পরস্পরের মনের কথা শেয়ার করতে পারি, মনটাকে একটু হালকা করে নিতে পারি। এই দেখ না, এতগুলো ইন্টারভিউ দিলাম, কি হলো? একটারও খবর নেই। সবার মুখে শুধু একই কথা, এক্সপিরিয়েন্স আছে। আজ 3 বছর হয়ে গেল গ্র্যাজুয়েট হয়েছি, শত চেষ্টা করো একটা কাজ জোটাতে পারলাম না। কাজ না করলে এক্সপিরিয়েন্সটা কি করে হবে বলতো? সত্যি খুব প্যাথেটিক। আচ্ছা, তোরা কোনো কিছুর ব্যবসা করতে পারিস তো? ব্যবসা? টাকা কোথায়? যদি আমি টাকার ব্যবস্থাটা করে দিই? না রে বাপি না, তোর কাছে আমাদের ঋণের শেষ নেই। সারাটা কলেজ লাইফ তুই যদি আমাদের সাহায্য না করতিস তাহলে আমরা দুজনে গ্র্যাজুয়েটই হতে পারতাম না। কি আর ব্যবসা করব, আমাদের ব্যবসা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। হাবুল বিষ্টু, পথে নেমেই দেখ না, ঠিক পথ চিনে নিতে শিখে যাবি। তারপর তো আমি আছি। সত্যি বাপি, তোকে দেখে না আমাদের অবাক লাগে। তুই অত বড় লোকের ছেলে হয়েও আমাদের মতো বস্তির ছেলেদের সঙ্গে সঙ্গ দিস। হ্যাঁ, বড় লোক। তবে জানিস কি, পয়সার দিক থেকে বড় লোক হতে চাই না রে, আমি চাই মনের দিক থেকে বড় লোক হতে। সাব্বাস বাপি, সাব্বাস। সাব্বাস! তারিণী বাবু দরজা খুলে এসে দাঁড়ায়। আচ্ছা, এই তোমাদের জ্বালায় কি আমরা এখানে একটু শান্তিতে থাকতে পারবো না? কেন কাকু? এই রোয়াকটা ছাড়া কি তোমাদের আর কোনো জায়গা নেই? যাও না বাপু, একটু ওদিক পানে যাও না। কাল সন্ধে কান পাতা একবারে দায় হয়ে পড়েছে, যত সব ছন্ন ছাড়ার দল। আমরা তো আস্তে আস্তেই কথা বলছি, কোনো রকম তো চেঁচামেচি করিনি তো। আস্তে জোরে কোনো কিছুই বলতে হবে না। না আছে লেখাপড়া আর না আছে কাজকর্ম, সারাদিন শুধু রোয়াগবাজি করা ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের লেখাপড়া সব শেষ, আর এই বাজারে আমাদের কে কাজকর্ম দেবে কাকু? কাজকর্ম থাকলে কি আমরা আড্ডা মারতাম? আড্ডা মারতে হয় অন্যখানে গিয়ে মারো, এটা ওই আমাদের যাতায়াতের পথ তো। আমরা জানি কাকু, আপনাদের যাওয়া আসাতে তো আমরা কোনো অসুবিধা সৃষ্টি করছি না। তবু ওই সকাল সন্ধে এই হই হুল্লোড় চেঁচামেচি আমরা একদম সহ্য করতে পারছি না। আচ্ছা, ভালো কথা, তোমার নাম তো বাপি। হ্যাঁ। তুমি তো ওই কেশবের বেটা, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? তুমি আমার মেয়েকে তাহলে ওই লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র দিয়েছ? দেখুন কাকু, প্রেমপত্র সবাই লুকিয়ে লুকিয়েই দেয়, কিন্তু বিয়েটা হয় প্রকাশ্যে। থামো, যত সব ডিপো ছোকরার দল। জানো, এ নিয়ে আমি থানা পুলিশ পর্যন্ত করতে পারি। হ্যাঁ, তা অবশ্য করতে পারেন। আচ্ছা কাকু, একটা ছেলে একটা মেয়েকে প্রেমপত্র লিখতেই পারে, এতে দোষের কি হলো? দোষের কি হলো মানে? আমার মেয়েকে বা দেবে কেন? আপনার মেয়েকে পছন্দ হয়েছে তাই দিয়েছে। মুখ সামলে কথা বল হাবুল। দেখুন কাকু, বাপি আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে সেরা, আরও কোনো দিক দিয়ে আপনার মেয়ের অযোগ্য নয়। তারিণী বাবু জবাব দিতে গিয়েও থেমে যায় সুধার বাড়ির ভেতর থেকে ডাক শুনে।
সুধা ডাক দিয়ে বলে, বাবা ভাত বাড়ছি, খাবে এসো। যাচ্ছি। এই রোয়াকটাই হচ্ছে যত নষ্টের কাল। এটাকে ভাঙতে না পারলে আমার শান্তি নেই। তারিণীবাবু চলে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আজব লোক মায়েরি, মেয়েটা যত না ভালো, বাবাটা ঠিক তার উল্টো। তোর তো শ্বশুর মশাই। চুপ করতো হাবুল, ওই খ্যাক লোকটাকে কিভাবে সিধে করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। ওসব কথা ছেড়ে চল বরঞ্চ একটু চা খেয়ে আসি। হ্যাঁ, চল একটু জমিয়ে চা খাওয়া যাক। এই দামটা কিন্তু আমি দেব। তুই থাকতে আমাদের সাহস হবে চা সিগারেটের দাম দেওয়ার? সন্ধেবেলা আসছিস তো? আরে আসবো না মানে? আবার যদি রোয়াকে জল ঢালা থাকে? আরে প্লাস্টিক নিয়ে আসবো, তবুও এই রোয়াকটাতে বসেই আড্ডা মারবো। আরে এই জায়গার মায়াটা ছাড়া যাবে না। কথা না বাড়িয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চল 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 তাহলে চল 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 চল। তিনজনে চলে যায়। আবার সন্ধেবেলা তিনজন রোয়াকটার সামনে আসে। আয় আয় বস। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। কি ব্যাপার, রোয়াকটা একেবারে শুকনো খটখটে? বুড়োটা জল ঢালতে ভুলে গেল নাকি রে? ভেতর থেকে সুধার গলার আওয়াজ শোনা যায়। বাবা তুমি কথা বলো। বাবা তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? বাবা চোখ খোলো। বাবা বাবা এদিকে তাকাও, কথা বলছো না কেন? কি ব্যাপার, সুধা ওরকম করছে কেন? হ্যাঁ সত্যি তো। কোনো বিপদ হলো নাকি? দাঁড়া দেখছি। সুধা দরজা খোলো, সুধা দরজা খোলো, সুধা দরজা খোলো। কি হয়েছে সুধা? বাপিদা বাবা কথা বলছে না, গায়ে 103-এর ওপর জ্বর, আর মাঝে মধ্যেই বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে। কখন থেকে হয়েছে? দুপুরের পর থেকে গায়ে জ্বর ছিল, আর সন্ধেবেলা থেকেই বাবা এরকম করছে। ডাক্তারকে খবর দিয়েছো? হ্যাঁ, এসটিডি বুথ থেকে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম। ডাক্তারবাবু অন্য কলে বেরিয়ে গেছেন। আমি খুব একটা ভালো দেখছি না, তোমার বাবাকে হসপিটালাইজড করতে হবে। হসপিটালাইজড? হ্যাঁ, হাবুল চট করে একটা ট্যাক্সি থেকে আনতো। যাচ্ছি যাচ্ছি। আত্মীয় স্বজনকে খবর দিয়েছো? মামার বাড়ি বলে তো কিছুই নেই। এক কাকা থাকেন খড়গপুরে, তাকে খবর দিয়েছি, কিন্তু তার আসতেও তো সময় লাগবে। তোমার কাকার আসার অপেক্ষা না করাই ভালো, বড্ড দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা ভালো বোঝো করো। বাপিদা বাবা বাঁচবে তো? আমি বলছি সুধা, কাকুর কিচ্ছু হবে না, নইলে রোয়াকে জলকে ঢালবে শুনি। তোমার সব সময় আর কি? ভাবি ট্যাক্সি এসে গেছে। হ্যাঁ চল, কাকুকে সাবধানে ট্যাক্সিতে তুলতে হবে কিন্তু। এই তোরায়, সুধা তুমি আগে গিয়ে পিছনের সিটে বসো, তারপর কাকুকে তুলবো। ঠিক আছে। সুধা টাকা পয়সা নিয়েছো তো? বুঝতেই তো পারছো হাবুলদা, আমার কাছে যা ছিল নিয়েছি। আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো নাকি। कहाँ जाएंगे बाबू? पीजी हॉस्पिटल, देखता नहीं बीमार आदमी है। हाँ वो तो देखा है, लेकिन रोगी को लेके इतना आदमी गाड़ी में आटेगा? हम लोग चाप चुप के बैठ जाएगा। আরে বাপি, তুই পেছনের সিটে গিয়ে বসে যা কোনো রকমের, আমরা দুজন সামনের সিটে গিয়ে বসছি। ठीक है, गाड़ी स्टार्ट कीजिए। ठीक है बाबू चलिए। বাপিদা বাবা সুস্থ হয়ে যাবে তো? বাবা ছাড়া আমার আর কেউ নেই। অত ভয় পেও না সুধা, তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবে। তোমরা না থাকলে আমি একা কি করতাম তা জানি না। ওসব চিন্তা মাথা থেকে ছাড়ো। সুধা পাড়ার ছেলেরা আছে কি জন্য? আমরা থাকতে মানুষের বিপদ হবে। সব সময় পজিটিভ চিন্তা করো সুধা, আমরা তো আছি নাকি। এই पीजी आ गया। किस तरफ जाना होगा बाबू? दाहिना तरफ जो गेट है ना, उसमें घुसा दो। এমার্জেন্সির সামনে দাঁড়াতে বলবি হাবুল। ঠিক আছে
ड्राइवर साहब, वो सामने जो नीला रंग का वो इमरजेंसी का गेट है ना, साइन बोर्ड, उसमें घुसा दो, उसमें घुसा दो। ठीक है बाबू। বিষ্টু, হাবুল, তোরা তাড়াতাড়ি যা, একটা স্ট্রেচারের ব্যবস্থা কর। হ্যাঁ ঠিক আছে। आपका भाड़ा कितना हुआ भैया? 27 रुपया हुआ बाबू। ये लीजिए 30 रुपया, बाद बाकी रख लीजिए। अरे बहुत बहुत मेहरबानी, बहुत शुक्रिया बाबू। এই স্ট্রেচারে এসে গেছে রে বাপি। দাঁড়া, আমি নামি আগে, তারপর সুধা নামবে। স্ট্রেচারটা গাড়ির সামনে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। সাবধানে তুলতে হবে কিন্তু কাউকে, হ্যাঁ खैरी সাবধানে। बाबू, मैं दरवाजा पकड़ता हूँ। आराम से सावधान से बाबू, ए- गाड़ी आराम से। ए- हाँ धर हाँ थोड़ा बाबू, ठीक है सावधान, ठीक है धर। ठीक है, आराम से। কোথাও লেগে না যায়। সুধা, আস্তে আস্তে এসো। বাপিদা, আমার ভীষণ ভয় করছে। ভয়ের কি আছে সুধা, আমরা সবাই আছি তো। মনটাকে এবার শক্ত করো সুধা। ভাবি তাড়াতাড়ি আয়, ডাক্তারবাবু আছেন। হ্যাঁ চল, যাচ্ছি। কি ব্যাপার? ডাক্তারবাবু, বাবার সন্ধে থেকে ভীষণ জ্বর, 103-এর ওপর। তারপরেই বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে। ও, একসঙ্গে এতজন থাকবেন না, একজন কি দুজন থাকুন। ঠিক আছে ভাবি, তুই আর সুধা থাক, আমরা একটু বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে, যা। সময় মতো নিয়ে এসে ভালোই করেছেন। একটু দেরি করলে মুশকিলই হতো, তবে ভয়ের কিছু নেই। এই ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি, একটু পরেই জ্ঞান চলে আসবে। ডাক্তারবাবু, বাবা সুস্থ হয়ে যাবে তো? আশা তো করছি ভালো হয়ে যাবেন, তবে তোমার বাবাকে হসপিটালে থাকতে হবে দিন দুয়েকের মতো। সে না হয় রাখা যাবে কোন, সুস্থ হলেই তবে বাড়ি নিয়ে যাওয়া হবে। কি বলো সুধা? হ্যাঁ বাপিদা, সেই ভালো। সুধা, বাপিদা, বাবার জ্ঞান ফিরেছে। সুধা, আমি কোথায়? বাবা, তুমি বেশি কথা বলো না, তুমি এখন হসপিটালে। বাবা, হসপিটালে কেন? তোমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল বাবা। ও, আমি যে কিছুই জানি না রে। বাবা, তুমি এখন কেমন বোধ করছো বলো তো? একটু ভালো। সুধা, তুমি বাবার কাছে বসো। ডাক্তারবাবু, আমার দুই বন্ধুকে ডাকবো? ডাকতে পারো, তবে বেশি চেঁচামেচি যেন না করে। না না, আমরা বেশি কথা বলবো না। হাবুল, বিষ্টু, চলে আয়, কাকুর জ্ঞান ফিরেছে। ইয়েস বিষ্টু, আমরা পেরেছি। ইয়েস, আমরা যাচ্ছি। কি ব্যাপার? এরা এখানে এরা এখানে কি করছে? এরা না থাকলে আমি আজ তোমাকে হারাতাম বাবা। আপনার মেয়ে ঠিকই বলেছে, এরা সময় মতো এখানে না নিয়ে আসলে আপনাকে বাঁচানো মুশকিল হতো। এরা তো ওই ছন্ন ছাড়ার দল। এই ছন্ন ছাড়াগুলো আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। এরা মানুষকে বোঝে, মানুষের দাম দিতে জানে। এরা আমার রোয়াকটায় বসবে বলে কতই না আমি ওদের কথা শোনাতাম, তিরস্কার করতাম। বাবা থাক না ওসব কথা। বলতে দে সুধা, বলতে দে। এদের আমি ছন্ন ছাড়া আর বাউন্ডুলেই ভাবতাম, কিন্তু না, এরা মানুষের কথা ভাবে, মানুষের অনুভূতিগুলো বোঝে। সব পাড়ায় পাড়ায় এরকম ছন্ন ছাড়ারা যেন থাকে রে। আপনি এত কথা বলবেন না, আবার শরীর খারাপ হয়ে যাবে। ও হোক গে শরীর খারাপ, তবু আমায় বলতে দাও। আমি তোমাদের অনেক কথা শুনিয়েছি বাবা, তোমরা কিছু মনে করো না। আপনি গুরুজন, আপনার সব কথা ধরলে চলে। এই প্রেসক্রিপশনের ওষুধগুলো একটু তাড়াতাড়ি নিয়ে এসো। ও হ্যাঁ, বিষ্টু, প্রেসক্রিপশনটা নিয়ে চট করে ওষুধগুলো নিয়ে আয় তো। টাকা? আরে আমি দিচ্ছি, এই নে। টাকাটা তুমি দিতে গেলে কেন বাপিদা? আমার কাছে তো ছিল। ওটা তোমার কাছে রেখে দাও, এখন অনেক খরচা খরচের ব্যাপার আছে। অ্যাডমিশন ফর্মটা তোমরা ফিল আপ করে দাও, একটু পরেই
ওনাকে আমি নর্মাল বেডে ট্রান্সফার করে দেবো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে দিচ্ছি। দিন দুয়েক অবজারভেশনে রাখবো, তারপর ছুটি দিয়ে দেবো। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। অনেক রাত হলো বাপি, ঘরের লোকজন আবার চিন্তা করবে। বিষ্টুকে ওষুধ নিয়ে আসতে দে, তারপর না হয়। বাপিদা, তোমরা চলে যাবে? কি করে ভাবলে সুধা তোমাকে একা রেখে আমরা চলে যাব? এই যে ওষুধ এসে গেছে। হ্যাঁ, ওই টেবিলের ওপর রাখো। হ্যাঁ হ্যাঁ রাখছি। হাবুল, বিষ্টু, তোরা বেরিয়ে পড়। রাত প্রায় 12:30 বাজে। আর যাবেই বা কি করে? রাস্তাঘাট তো একেবারে শুনশান। আর গিয়ে কাজ নেই, আর তো কয়েক ঘন্টার ব্যাপার। বাড়ির লোকেরা চিন্তা করে করুক, কি আর করা যাবে। তার চেয়ে বরঞ্চ ওই বাইরের বেঞ্চিতে বসে রাত কাটানো যাবে, কি বল? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। কি হাবুল, রাজি তো? রাজি না হয়ে আর পারি? সুধা, তুই তুই চলে যাচ্ছিস? না বাবা, আমরা সকলে বাইরে অপেক্ষা করছি। কাল সকালে তোমাকে দেখে তারপর বাড়ি যাব। সাবধানে থাকিস সুধা। হ্যাঁ বাবা, আমরা বাইরে আছি, তুমি নিশ্চিন্তে থেকো বাবা। ওরা সকলে বাইরে চলে আসে, তারপর বেঞ্চের ওপর বসে। বাপিদা, তোমরা সকলে আমাদের যা উপকার করলে, এর ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। সুধা, এরকম কথা বলছো কেন? এটা তো আমাদের মানবিক কর্তব্য। আর ঋণ বলছো, সেটা না হয় ভালোবাসা দিয়েই শোধ করে দিও। বাপিদা, শুনছিলেন রমেশ সরকারের লেখা ছন্নছাড়া। তারিণীবাবুর চরিত্রে সুজিত চন্দ্র, সুধার চরিত্রে অনিন্দিতা দাস, বিষ্টুর চরিত্রে স্নেহাশিস ভট্টাচার্য, হাবুলের চরিত্রে এবং ডাক্তারের চরিত্রে চন্দন শীল, ড্রাইভারের চরিত্রে অমিত লাল, গল্প পাঠে এবং বাপির চরিত্রে আমি অরিজিৎ। এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।